ঝাউডাঙ্গা গ্রামের পাশে সুন্দর একটি বন ছিল। সে বনে নানা ধরনের পাখিরা বেশ সুখের দিন কাটাচ্ছিল। সে বনে বাসা বানিয়েছিল টোনা আর টুনি। তারা ছিল অনেক গরিব। টোনারা গরিব থাকা সত্ত্বেও দুজন দুজনের প্রতি অনেক ভালোবাসা ছিল। একদিন টোনা বাইরে থেকে সামান্য খাবার নিয়ে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, আমি খাবার নিয়ে এসেছি। এসো, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিব। কি হলো? কি হয়েছে? ডাকছো কেন গো? ও, তুমি খাবার নিয়ে এসেছো? কিন্তু এখানে তো অল্প কিছু খাবার। এই খাবারটুকু আমরা দুজনে একসাথে খাই। এভাবে সুখে দুঃখে টোনা টুনির ভালো দিন কাটছিল। টোনা বাহিরে থেকে এসে দেখে টুনির পেটে ভীষণ ব্যথা। টুনি অসুস্থ হয়ে শুয়ে আছে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? দাঁড়াও, আমি এক্ষুনি উল্লু পেঁচাকে নিয়ে আসতেছি। এ কথা বলে টোনা পেঁচা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার টুনিকে পরীক্ষা করে বলে, টোনা, তোমার একটা খুশির খবর আছে। তোমার স্ত্রী তো মা হতে চলছে। তোমার স্ত্রী তো এখন গর্ভবতী। ডাক্তার বাবু, আপনি সত্যি বলছেন? তার মানে আমি বাবা হব? আমার যে কি আনন্দ লাগছে। কিন্তু টোনা, একটা সমস্যা আছে। তোমার স্ত্রীকে ডিমের অবস্থা বেশি ভালো নয়, তাই ওকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আর বেশি বেশি করে মুরগির ডিম খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণ মুরগির ডিম খাওয়ালেই তোমার স্ত্রী একটি পূর্ণাঙ্গ ডিম দিতে পারবে, বুঝলে? এসব কথা বলে পেঁচা ডাক্তার সেখান থেকে চলে যায়। আর টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। হ্যাঁ গো টোনা, আমি মা হব শুনে তুমি খুশি হওনি? তবে তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? না গো গিন্নি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু ডাক্তারের কথাগুলো তো ফেলে দেওয়া যায় না, তাই না? একে তো আমরা দুই বেলা কোনো রকম খেয়েই দিন কাটাচ্ছি। তারপর আবার আমি তোমাকে ভালো মন্দ খাওয়াবো কি করে? বাজারে তো ডিমের অনেক দাম, তোমাকে আবার মুরগির ডিম খাওয়াতে হবে। গিন্নি, আমি কিছুই বুঝতে পারছি না, কি করে যে মুরগির ডিম কিনে আনবো। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর টোনাও টুনিকে মুরগি ডিম খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করে। কিন্তু তারপরও টুনিকে মুরগি ডিম খাওয়াতে পারে না। গিন্নি, আমি তোমার এক হতভাগা স্বামী। আমি যে তোমার এই সময় একটু ভালো মন্দ খাওয়াবো তাও পাচ্ছি না। আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি, সাবধানে থেকো কেমন? এ কথা বলে টোনা চলে যায়। কিন্তু হঠাৎ বনে অনেক ঝড় শুরু হয়। আর টোনার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ে। আর গাছের ডাল ভেঙে পড়াতে টোনা কাকড়াতে কাকড়াতে সেখানে মারা যায়। টোনার মৃত্যুর কথা শুনে টুনি সেখানে ছুটে আসে আর টোনাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। হায় সৃষ্টিকর্তা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এই অবস্থা, তুমি আমাকে একা করে চলে গেলে। এখন আমার কি হবে? আমি একা কি করে থাকবো? কেঁদো না টুনি দিদি, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না বলো। আর তোমার এমন অবস্থায় কান্নাকাটি করা একদম ভালো নয় গো। এখন বরং তোমার স্বামীর সৎকারের ব্যবস্থা করো। এরপর টুনি স্বামী সৎকার করায়। তারপর থেকে গর্ভবতী টুনি বাসায় একাই থাকে আর অনেক কষ্ট করে নিজে সংসার চালায়। তারপর থেকে টুনি রোজ ডিমে তাপ দিতে থাকে। আর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টুনি ডিম ফুটে ছোট্ট একটি ছানা বের হয়। এ দেখে তো টুনি অনেক খুশি হয়েছিল। ও মা, আমার ছানা বেরিয়েছে, আজ আমার খুব খুশি লাগছে। কিন্তু তার এই খুশি আর বেশিক্ষণ থাকে না। কারণ ছানাটি ভীষণ দুর্বল ছিল, ভালো করে দাঁড়াতেও পারছিল না আর চোখও খুলতে পারছিল না। হায় সৃষ্টিকর্তা, এ কোন পাপে শাস্তি দিচ্ছ? গর্ভবতী হয়ে স্বামীকে হারালাম, আজ আবার একটা ছানা হলো, তবুও দুর্বল।
এসব কথা বলে টুনি অনেক কান্না করতে থাকে। আর ঠিক তখনই শালিক তার কাছে আসে। আরে টুনি দিদি, তোমার ছানা হয়েছে, কিন্তু এই ছানাটি এত দুর্বল কেন? শোনো, বেশি করে মুরগির ডিম খাওয়াবে, বুঝলে? আমি শুনেছি মুরগির ডিমে নাকি অনেক প্রোটিন থাকে, যা বাচ্চাদের শক্তিশালী করে, বুঝেছো? এ কথা বলে শালিক সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টুনি পিঠে তার ছানাকে নিয়ে আর হাতে কিছু খাবার নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ এক বৃদ্ধা ঈগলের সাথে টুনি দেখা হয়। ক্ষুধার জ্বালাতে আর সহ্য করতে পারছি না, আমাকেও একটু খাবার দাও, না খেয়ে এবার বুঝি আমাকে মরতেই হবে। আরে ঠাকুমা, এভাবে আর কাঁদবেন না, আপনার খুব খিদে পেয়েছে তাই না? এই নিন, এখানে সামান্য কিছু খাবার আছে, খেয়ে নিন আপনি। এরপর ঈগল গপ গপ করে সেই খাবারগুলো খায় আর খাবার শেষ করে টুনিকে বলে, তুই খুব ভালো রে মা, আমি তোর ব্যবহারে খুব খুশি হয়েছি, কিন্তু তোর ছানাকে এভাবে পিঠে নিয়ে ঘুরছিস কেন মা? তোর কি হয়েছে? এরপর টুনি ওর সব দুঃখের কথা ঈগলকে খুলে বলে। আর এসব কথা শুনতে শুনতে হঠাৎ ঈগল তান্ত্রিকে পরিণত হয়। আর এসব দেখে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমি হলাম এক তান্ত্রিক। আমি সাধারণ পাখির বেশ ধরে কে ভালো কে খারাপ তার পরীক্ষা করি। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তাই আমি তোমাকে সাহায্য করব। এই বলে ঈগল জাদুকাঠি নাড়াতেই ঈগল, টুনি আর টুনি ছানা সেখান থেকে অদৃশ্য হয়ে জাদুর নগরে চলে যায়। তান্ত্রিক বাবা, এ আমরা কোথায় এলাম? এত সুন্দর জায়গা, এ তো আমি আগে কখনো দেখিনি। আর এখানে চারপাশে এত ডিমের গাছ কেন? এখানে কি তবে ডিম চাষ হয়? এটা হলো এক জাদুর নগরী, এখানে আশেপাশে অনেক ডিম চাষ হয়। আর তুই এখান থেকে যতগুলো ডিম খাওয়াতে পারবি, আর তুইও এখান থেকে ডিম খাইতে পারবি। আর এখান থেকে যাওয়ার সময় একটি ডিম নিয়ে তুই তোর বাড়িতে লাগাবি, আর সেখান থেকে ডিমের গাছ হবে আর অনেক ডিম ধরবে। এরপর টুনি আর তার ছানা ডিম খেতে শুরু করে দেয়। আর ওই ডিম খেতে টুনির ছানা একদম সুস্থ হয়ে যায় আর দাঁড়াতেও পারে। এরপর টুনি সেখান থেকে একটা ডিম নিয়ে বাড়িতে চলে আসে আর সে ডিমটি রোপণ করে। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বড় ডিমের গাছ হয় আর সেই ডিমের গাছে অনেকগুলো ডিম ধরে। এ দেখে তো টুনি আর টুনির ছোট ছানা অনেক খুশি হয়। এরপর থেকে টুনি সে ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করে। তারপর থেকে টুনি তার ছানাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দূরের এক বনে টুনি তার সৎ মা আর সৎ বোন টিনার সাথে বাস করত। মা, মা, ও মা, আমার না গরম গরম আলুর পোস্ত খেতে খুব ইচ্ছে করছে। ওই টুনিকে এক্ষুনি আমাকে আলুর পোস্ত বানিয়ে দিতে বলো না মা। হ্যাঁ রে মা, বলছি দাঁড়া। কিন্তু ওই নবাব জাতিকে তো দেখছি না, আর ও কি বাড়ি থেকে চলে গিয়েছে নাকি? গেলে তো আমাদেরই ভালো হতো, যত সব। ওই কপালপুরি কাঙ্গালিটা এখনো ঘুমাচ্ছে মা। কি এত বেলা হয়েছে তবুও ঘুমাচ্ছে? দাঁড়া, ওকে আমি দেখাচ্ছি মজা। এরপর পায়েল একটা লাঠি নিয়ে টুনির ঘরে যায় আর টুনিকে মারতে থাকে। কি করছো কি মা? ও, আমাকে মারছো কেন? মেরো না মা, আমাকে মেরো না, আমি অসুস্থ, আমার খুবই জ্বর এসেছে। আর মেরো না মা আমাকে, আমার খুব লাগছে। জ্বর না ছাই, তোর এসব কাজ না করার বাহানা তাই না? যা এক্ষুনি আমার মেয়ের জন্য আলুর পোস্ত বানিয়ে আন, যা বলছি। মা, জ্বরে আমার হাত পা কাঁপছে, আর তুমি আমাকে বলছো বাহানা করছি। মা, আমার জায়গায় যদি টিনা হতো তাহলে কি তুমি এমন করতে পারতে? পারতে না তো। কি বললি তুই? তোর এই কুচি চেহারার সাথে
আমার এত সুন্দরী মেয়ের সাথে তুলনা করছিস? তোর সাহস তো কম নয় রে। যা যা বলছি কাজ কর। পায়েল টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে রান্নাঘরে পাঠিয়ে দেয়, আর নিরুপায় হয়ে টুনি রান্নাঘরে যায় আর টিনার জন্য রান্না করে। এভাবে অত্যাচারের মধ্য দিয়ে টুনির দিন কাটতে থাকে। একদিন টুনি নলকূপের পাশে থালা বাসন মাজতে থাকে আর কান্না করতে করতে বলে, বাবা, কেন তুমি দ্বিতীয় বিয়ে করে আমাকে নরকে রেখে চলে গেছো? জানো বাবা, তুমি চলে যাওয়ার পর থেকে এরা আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমাকে ঠিক মতো খেতেও দেয় না। মা, বাবা, আমি তোমাদের কাছে যেতে চাই। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মতো অভাগিনীকে কেন বাঁচিয়ে রেখেছো? এমন সময় পায়েল চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ রে, আজকে দুপুরে খাবার এখনো বানাসনি কেন? হ্যাঁ, আমাদেরকে কি তুই উপোস রাখার বুদ্ধি করেছিস নাকি শুনি? এই তো আসছি মা। টুনি চোখ মুছে ঘরে যায় আর ওদের দুই মা মেয়েকে খেতে দেয়। টিনা একবার মুখে খাবার দিয়ে ফেলে দেয় আর বলে, ওরে বাবা রে, ঝাল! উফ, কি ঝাল হয়েছে মা! আমাদের খুব ঝাল লেগেছে। এই নে মা, তুই পানি খা। শয়তান টুনি, তোর এত বড় সাহস! আজকে তোকে আমি এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। পায়েল এ কথা বলে টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি কান্না করতে করতে একটা নদীর ধারে যায় আর বলতে থাকে, এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, আমি এই জীবন আর রাখবো না। বাবা মা, আমি আসছি তোমাদের কাছে। টুনি নদীতে ঝাঁপ দেয় আত্মহত্যা করার জন্য, কিন্তু টুনি মৃত্যুবরণ করার পরিবর্তে একটা নৌকায় করে নদীর উপরে ভেসে ওঠে। টুনির মাথায় বেশ লম্বা চুল ঝুলতে থাকে। টুনির মৃত্যুর পরিবর্তে বেঁচে উপরে উঠে আসায় বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি, আমি মৃত্যুবরণ করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু আমি বেঁচে গেলাম কি করে? আর আমার মাথায় লম্বা ঘন চুল আসলো কি করে? এটা আবার কোনো বিপদ নয় তো? এমন সময় নদী কথা বলে ওঠে, না সুন্দরী পাখি, এটা কোনো তোমার বিপদ নয়। তুমি যে নদীতে ডুব দিয়েছো, এটা কোনো সাধারণ নদী নয়। ওই চুল নদী তোমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে। এই চুল তোমাকে সাহায্য করবে। চুল আমাকে সাহায্য করবে? কিন্তু কিভাবে? সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। এবার তুমি ফিরে যেতে পারো সুন্দরী পাখি। এরপর টুনি নদীর পাড়ে এসে ওঠে আর খুশি মনে বাড়িতে ফিরে যায় আর তার ঘরের আয়নার সামনে বসে। টুনি তার চুল দেখে বেশ খুশি হয় আর চুলে হাত বুলাতে থাকে, আর চুলে হাত বুলাতেই তার হাতে একটা রঙিন গোলাপ আসে। টুনি রঙিন গোলাপটা দেখে বলতে থাকে, আরে, আমার চুলে তো কোনো রঙিন গোলাপ ছিল না, তাহলে এই রঙিন গোলাপটা এলো কোথা থেকে? দেখতে দেখতে টুনির হাতের গোলাপটা একটা সোনার গোলাপে পরিণত হয়। এ দেখে টুনি আরো বেশি অবাক হয়ে যায়। এই গোলাপটা তো রঙিন ছিল, তাহলে এটা সোনায় হলো কি করে? দেখি তো আর একবার চুলে হাত দিয়ে। এরপর টুনি আর একবার চুলে হাত দেয়, আবারও একটা রঙিন গোলাপ টুনির হাতে আসে, আর ওই রঙিন গোলাপটাও কিছুক্ষণ পর সোনার গোলাপ হয়ে যায়। তার মানে নদী ঠিকই বলেছিল যে এই চুলি আমাকে সাহায্য করবে। এমন সময় টিনা টুনির এত লম্বা চুল দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে, কি ভূত! মা, আমাদের ঘরে চুলওয়ালি ভূত এসেছে। লাঠি নিয়ে এসো মা, লাঠি নিয়ে এসো। আরে, কি বলছিস কি? আমি টুনি, তোর দিদি রে। কি, তোর মাথায় এত লম্বা চুল আসলো কোথা থেকে? তুই নিশ্চয়ই আমাদের ক্ষতি করার জন্য এই চুল নিয়ে এসেছিস, তাই না? তোকে তো আজ আমরা ছাড়ছি না। কি বলছিস কি এইসব? আমার সব কথা শোন আগে।
পায়েল আর টিনা টুনির কোনো কথা না শুনে টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমি আমার চুলের রঙিন গোলাপ ফুলের সাহায্যে এখানে নতুন বাড়ি বানাবো আর একা একাই বাস করব। যেই ভাবা সেই কাজ। টুনি তার চুলের রঙিন গোলাপ ফুলের সাহায্যে অনেক ধনী হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। পায়েল আর টিনা একদিন টুনির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। টিনা টুনিকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে আর বলতে থাকে, মা দেখো, টুনি কত বড় বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে। কিন্তু মা, ওই এত বড় বাড়ির মালিক হলো কি করে? আমিও তো কিছু বুঝতে পারছি না রে মা। ও আবার কোনো গুপ্ত ধন টন পায়নি তো? মা, আমাদের ওর উপর নজর রাখতে হবে, জানতেই হবে রহস্যটা কি। পায়েল আর টিনা টুনির উপর নজর রাখতে শুরু করে। টুনি প্রতিদিনের মতো আজকেও আয়নার সামনে বসে চুলে হাত বোলায় আর সাথে সাথে একটা রঙিন গোলাপ ওর হাতে আসে। আর কিছুক্ষণ পর ওই রঙিন গোলাপটা সোনায় পরিণত হয়। টুনির এসব কর্মকাণ্ড লুকিয়ে লুকিয়ে ওরা মা মেয়ে দেখে ফেলে আর বলতে থাকে, মা, যে করেই হোক টুনির চুলের রঙিন গোলাপ আমাদের চাই চাই। যদি একবার আমরা ওই সোনার গোলাপ হাতে পাই তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। মা, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। এরপর টিনা পায়েলের কানে কানে বুদ্ধিটা বলে। ওরা দুজন বুদ্ধিমতো টুনির ঘরে ঢুকে আর টুনিকে তার ঘর থেকে নিয়ে একটা রশি দিয়ে বাঁধে আর বলতে থাকে, তোর চুলের রহস্য আমরা জানতে পেরেছি। যদি তুই বাঁচতে চাস তাহলে চুলে হাত বোলা আর অনেকগুলো রঙিন গোলাপ দে আমাদের, দে বলছি। তোমরা এখানেও এসেছো আমাকে অত্যাচার করতে? লোভী, অত্যাচারী, আমার কাছে যা চাইছো তা আমি তোমাদের কখনোই দিব না। টুনির এমন কথা শুনে পায়েলের ভীষণ রাগ হয়। রঙিন গোলাপ দিবি না, তাই তো? তবে মরার জন্য প্রস্তুত হ তুই। টুনি পায়েলের কথা শুনে তার মাথা চুলে হাত বোলায়। টুনির হাতে একটা রঙিন গোলাপ আসে। টুনি সে রঙিন গোলাপটা মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে রঙিন গোলাপটা সোনায় পরিণত না হয়ে সাপে পরিণত হয়। আরে আরে, এ তো একটা আস্ত সাপ। টিনা, বাঁচতে চাইলে পালা মা, পালা। ওরা যেই না পালাতে যায় অমনি সাপটা ওদের ছোবল মারে আর সাথে সাথে ওরা মারা যায়। আর সাপটা টুনির বাঁধন খুলে দিয়ে ওখানে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টুনি তার চুলের রঙিন গোলাপ নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।